বৃষ্টি ঢলে বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। বান্দরবান কক্সবাজারে পাহাড় ধসে আরো 7 জনের মৃত্যু। চট্টগ্রামে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে, ফসলেরও ব্যাপক ক্ষতি। সিলেট সীমান্তের 7 জনকে পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি, ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। মেহেরপুরে 1 মাসে 7 বার ঠেলে পাঠানোর চেষ্টা ভারতের, সতর্ক অবস্থানে গ্রামবাসী। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড। ময়মনসিংহে 5 বছরের নিছামণিকে ধর্ষণ ও হত্যার 25 দিন পর 3 জনের ফাঁসির আদেশ। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীর সন্তানকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী। মানিকগঞ্জে বাঘ বিতণ্ডার জেরে যাত্রীর হাতে খুন হন চালক, 10 দিন পর পিবিআইয়ের জালে আসামি। এবং সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে একের পর এক সাফল্য, বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর 3 সদস্যের আত্মসমর্পণ। অস্ত্র গুলি জমা, জিম্মি 1 জেলেকে মুক্তি। বাংলার সময়ের সঙ্গে আছে আমি তাজমিলা খান। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। পাহাড় ধসে বাড়ছে প্রাণহানি। বান্দরবানে একই পরিবারের 3 জন সহ প্রাণ গেল 5 জনের। কক্সবাজারেও মারা গেছেন 2 জন। এদিক টানা বৃষ্টিতে তলিয়েছে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন এলাকা। এতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা, আর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা চাষি। মৌসুমী বায়ুর প্রভাবে টানা ভারী বর্ষণের কবলে দেশ। পাহাড়ি ঢল আর উজানের পানিতে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বন্যা ও জলাবদ্ধতা, বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি ও প্রাণহানি। রাঙামাটিতে টানা 4 দিনের ভারী বর্ষণে বাঘাইছড়ি বিলাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী হাজার হাজার মানুষ। অনেকেই গবাদি পশু নিয়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। মহলছড়ির সড়ক ডুবে থাকায় রাঙামাটির সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বন্ধ। জেলায় 140টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। টানা বৃষ্টিতে জেলায় ছোট বড় মোট 97টি স্থানে পাহাড় ধসে গেছে। সবাই ঘরবন্দি, বের হওয়া যাচ্ছে না, খুবই কষ্ট আছে। গরু ছাগল নিয়ে বাইরে গেছে। বান্দরবানেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় সাঙ্গু ও মাতামহুরির পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকালে লামার মিশন পাড়ায় আলাদা 2টি পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ 2 পরিবারের 5 জন মারা গেছেন। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী প্রায় লক্ষাধিক মানুষ। বিভিন্ন সড়কে পানি ওঠায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। অতিবৃষ্টির কারণে গাছগোছালা সহ পাহাড় ভেঙে এসে 2 পরিবারের, একই পরিবারের স্বামী স্ত্রী এবং সন্তান 3 জন নিহত এবং অপর পরিবারের স্বামী স্ত্রী 2 জনে নিহত। কক্সবাজারে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উত্তাল রয়েছে সাগর। জারি আছে 3 নম্বর সতর্ক সংকেত। টানা বর্ষণ ও উজানের ঢলে চকরিয়া ও নবগঠিত মাতামহুরি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত। বৃহস্পতিবার সকালে কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় পাহাড় ধসে মাটি চাপায় মারা গেছেন 2 জন। রাস্তাঘাট ডুবে গেছে এবং ক্ষেত খামার করছে, সব তলিয়ে গেছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সহ বিভিন্ন চরে টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারের পানিতে নিমজ্জিত বসতঘর, মাছের ঘের, ফসলের ক্ষেত। বিপর্যস্ত উপকূলীয় এলাকার জনজীবন, চাষাবাদে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষক। মৌলভীবাজারের মনু, ধলাই, জুড়ি ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আমরা অবজারভেশন রাখছি যে কোনো বিপন্ন তৈরি হলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে চরাঞ্চলের সবজির জমি। এতে সহস্রাধিক কৃষক ক্ষতির সম্মুখীন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত চট্টগ্রামের 4 উপজেলা। পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে। নগরীতেও প্লাবিত নিচু এলাকা, ব্যাহত যান চলাচল, ডুবে গেছে পুকুর, মাছের ঘের ও 1000 হেক্টর ফসলি জমি। এই অবস্থায় 15 উপজেলায় দুর্গতদের জন্য 670টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের বাতিল করা হয়েছে ছুটি। পানির নিচে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল। বৃষ্টি আর উজানের ঢলে বিপর্যস্ত চট্টগ্রামের জনজীবন। অনেকে জাল দিয়ে সড়কে মাছ ধরছেন। পুকুর, মাছের ঘের ও 1000 হেক্টর ফসলি জমি ডুবে গেছে চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগড়া সহ দক্ষিণ চট্টগ্রামের 4 উপজেলায়। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। এই সংগ্রামে পানি ছুড়ে আছে, ভাঙে বড় রাস্তা করতে হবে। পানি তো অনেক চলতেছে আপনার,
এখানে আসা যাওয়ারটা একটু প্রবলেম হচ্ছে। পানি উঠে সবাই আসছে যে জাল মারার জন্য শখ করে। মাছ তেমন নেই, মাছ পাওয়া গেছে মোটামুটি, এমনি বাসায় খাবার মতো পাওয়া গেছে। ভারী বৃষ্টিতে ডুবে যায় চট্টগ্রাম নগরীর চকবাজার, আগ্রাবাদ সহ কয়েকটি নিচু এলাকা। সড়ক ছাপিয়ে ঘরেও ঢুকেছে পানি। চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। সবাই আশ্বাস দিচ্ছে, তো কেউ তো করে না কাজ। এই সরকার আসলে করবো, ওই সরকার আসলে করবে, কিন্তু মতলব আমরা জনগণই। বাসায় কোমর পরিমাণ পানি, জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। বিগত 10-12 বছর এখানে কোনো কাজ হচ্ছে না, অনবরত পানি, মানুষের যানবাহন অনেক কষ্ট হচ্ছে। নগরীর চকবাজার এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র, নিজেই পরিষ্কার করেন নালা। আমাদের শহরে 70 ভাগ জলাবদ্ধতার কাজ হয়েছে, 30 ভাগ জলাবদ্ধতার কাজ বাকি আছে। এই কাজটাই আমরা করছি, সেনাবাহিনী মিলে করছে। আমরা 40 টাকার ডিপিপি করছি। এখন আমরা ডিপিপি করছি, আমরা এখনো কাজ পাই নাই। এই কাজ যখন পাবো তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, এই শহরের জলাবদ্ধতা শূন্যের কোটা আমি নিয়ে আসতে পেরেছি। এদিকে 15 উপজেলায় দুর্গতদের জন্য 660টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা আজকে সকালে প্রত্যেকটা উপজেলা নির্বাহী অফিসারদের সাথে কথা বলেছি এবং তাদের অবস্থাটা, বর্তমান অবস্থা কী অবস্থায় আছে, কী পরিমাণে মানুষ জলাবদ্ধতায় আক্রান্ত আছে সেই বিষয়ে কথা বলেছি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় 272 মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন শফিকুল আলম এবং বান্দরবনে আছেন সহকর্মী এনে জাকির। সরাসরি প্রথমেই যাচ্ছি শফিকের কাছে। শফিক, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামে, দক্ষিণ চট্টগ্রামের বেশ কিছু উপজেলা পানির নিচে বলা যায়। বিশেষ করে চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী এই উপজেলাগুলোতে বেশি পানি উঠেছে। অর্থাৎ শঙ্খ নদী থেকে পানি এসেছে সেগুলোতে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়ে গেছে, মাছের ঘের ডুবে গেছে, ফসল জমি নষ্ট হয়ে গেছে। এবং সবচেয়ে বেশি সেটা হচ্ছে উদ্বেগের বিষয়, চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক আমি দেখানোর চেষ্টা করছি, সেই মহাসড়কে কিন্তু যান চলাচল আছে, তবে ব্যাহত হচ্ছে যান চলাচল। তারা যান চলাচল করতে পারছে না। পানি যদি আরো বেশি হয় তাহলে সেক্ষেত্রে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে থাকে। অতীতে সেরকম হয়েছে। তবে আমরা দেখছি আসলে এই রাস্তার উপর যারা অনেকে কিন্তু মাছ ধরছেন শখের বসে, হাত জাল দিয়ে, এখানকে যারা গ্রামবাসী তারা। এছাড়া উত্তর চট্টগ্রামেও কিন্তু হাটহাজারী এলাকায় কিন্তু বন্যা হচ্ছে, সেখানেও কিন্তু পানি উঠে গেছে। এবং যেটি বলা হচ্ছে এই যে বিপদসীমার প্রায় 14 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এবং এখানে বলা হচ্ছে প্রায় 1000 হেক্টর যে ফসলের জমিতে পানি উঠে গেছে সেটি বলা হচ্ছে। এবং মানুষের জনজীবন কিছুটা হচ্ছে বিপর্যস্ত। এবং যে এখানে রাস্তার উপর এই যে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, এটার উপর কিন্তু এই যে হাত জাল দিয়ে মানুষ যে মাছ ধরছে সেটা আসলে দেখার জন্য উৎসুক মানুষও কিন্তু আসছে। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে সে মহাসড়কে কিন্তু যান চলাচল করছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। মহাসড়কের এই যে বড় বড় যে ট্রাক, কাভার ভ্যান যেগুলো আছে সেগুলো কিন্তু মাঝে মাঝে আটকে যাচ্ছে। আবার কিন্তু স্বেচ্ছাসেবক যারা রয়েছে তারা কিন্তু সেই গাড়িগুলোকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। আমি এই মুহূর্তে আসলে চন্দনাইশের যে কসাইপাড়া নামে একটি স্থান আছে, সেখানে কিন্তু এই পানি, রাস্তার উপর পানি উঠে গেছে। এছাড়া আর বেশ কয়েকটি এলাকাতে এই অবস্থা সৃষ্টি হয়েছে। তবে নগরীতে সকাল থেকে যে ভারী বর্ষণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেখানে পানি নেমে গেছে। অর্থাৎ নগরীর পর এখন যে চট্টগ্রামের যেই 15টির বেশি উপজেলা রয়েছে উত্তর এবং দক্ষিণ চট্টগ্রামে, সেখানে বেশ কয়েকটি প্লাবিত হয়েছে, অন্যান্য উপজেলাও কিছুটা পানি উঠেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দক্ষিণ চট্টগ্রামের। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি যেখান থেকে, যে উজান থেকে যে পানি নেমে আসছে সে বান্দরবানে চলে যাচ্ছে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী এম এ জাকির। থেমে থেমে অব্যাহত আছে হালকা, মাঝারি ও ভারী বর্ষণ, যে কারণে বান্দরবানের বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে তলিয়ে গেছে শহরের আর্মিপাড়া, ওয়াবদা-ব্রিজ, শেরেবাংলানগর, বালাঘাটা, কালাঘাটা সহ লামা আলীকদম উপজেলা সহ বিভিন্ন উপজেলার বেশিরভাগ নির্বাঞ্চল। এর ফলে পানিবন্দী হয়ে আছে জেলার প্রায় কয়েক লক্ষাধিক মানুষ। আমরা খবর নিয়ে দেখেছি এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে 4000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে। তাদেরকে প্রশাসনের পক্ষ
থেকে ত্রাণ, শুকনো খাবার সহ পর্যাপ্ত সহায়তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, কারণ বিভিন্ন জায়গায় আপনার মোবাইল নেটওয়ার্ক না থাকার কারণে তাদের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সড়ক তলিয়ে যাওয়ার কারণে সারা দেশের সাথে কিন্তু এই মুহূর্তে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও আজ ভোর 4টার দিকে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে 2টি পরিবারের শিশু সহ 5 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর পরেও কিন্তু বান্দরবানে এখনো কয়েক লক্ষাধিক মানুষ পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে। তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন উপজেলায় প্রচারণাও চালানো হচ্ছে। তো এরপরেও কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় কিন্তু এখনো পাহাড় ধসের ঝুঁকিতে মানুষজন রয়ে গেছে, তারা তাদের বাড়িঘর ছেড়ে যেতে চাচ্ছে না। তো প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে তাদেরকে যাতে দ্রুত সরিয়ে নেওয়া যায়। আরেকটি বিষয়, বান্দরবানে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় কিন্তু সড়কে মাটি ধসে পড়েছে। এই কারণে অভ্যন্তরীণ যোগাযোগ যে উপজেলাগুলি রয়েছে, অভ্যন্তরীণ যোগাযোগগুলিও কিন্তু বন্ধ রয়েছে। এক কথায় বলা চলে এই গত টানা 4-5 দিনের বৃষ্টির কারণে কিন্তু মানুষজন চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে পানিবন্দী হয়ে যারা রয়েছে বিভিন্ন বাড়ি ঘরে, তারা কিন্তু ঘর থেকে বের হতেও পারছে না। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ দেওয়া হলেও যারা বাড়িঘরে বন্দী হয়ে পড়েছে পানিবন্দী অবস্থায়, তারা কিন্তু অনেকেই বিপাকে পড়েছে। আমরা বেশ কিছু জায়গা ঘুরে দেখেছি, তাদের বাড়িঘরে বেশি খাবারও নেই, তারা কিন্তু সেখানে এক প্রকার বলা চলে মানবেতর জীবনযাপন করছে। এই ধরনেরও কিন্তু আমরা খবর পেয়েছি। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যার সবশেষ খবর। চট্টগ্রাম ও বান্দরবন থেকে সরাসরি যুক্ত ছিলাম। এদিকে টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জে 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। জেলার পানি উন্নয়ন বোর্ড বলছে, খোয়াই নদীর বাল্লা সীমান্ত পয়েন্টে বিপদসীমার 220 সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে পানি। এছাড়া কালনী কুশিয়ারা নদীর পানি আজমিরিগঞ্জ পয়েন্টে বিপদসীমার 65 সেন্টিমিটার, সুতাং নদীর পানি শায়েস্তাগঞ্জ পয়েন্টে 32 সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি মারকুলি পয়েন্টে বিপদসীমার 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে জেলা শহর রক্ষাবাদ। এর মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। শায়েস্তানগর এলাকার একাধিক রেল ব্রিজ পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্যোগপূর্ণ জেলায় 20 লাখ করে টাকা এবং 1300 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বিকেলে সংসদে প্রশ্নোত্তরে কথা বলেন তিনি। ইতিমধ্যে এই সমস্ত দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র খুলেছি। তার সংখ্যাটা আমি বলছি, চট্টগ্রামে 411টি, কক্সবাজারে 640টি, রাঙামাটিতে 21টি, খাগড়াছড়িতে 135টি, বান্দরবনে 220টি। আজকে আবার আমরা আমাদের মন্ত্রণালয় থেকে 25 লক্ষ টাকা চট্টগ্রামে, 20 লক্ষ টাকা কক্সবাজারে, 10 লক্ষ টাকা রাঙামাটিতে, 10 লক্ষ টাকা খাগড়াছড়িতে, 10 লক্ষ টাকা বান্দরবনে দিয়েছি। বৃষ্টির পাশাপাশি সাগর উত্তাল থাকায় বিপর্যয়ে আমদানি রফতানি বাণিজ্য। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারেজ জাহাজ ভিড়তে না পারায় 3 দিন ধরে পণ্য খালাস বন্ধ। অলস বসে আছে 50টির বেশি মাদার ভেসেল। আর্থিক ক্ষতির পরিমাণ 100 কোটি টাকার বেশি হলে দাবি ব্যবসায়ীদের। স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয় তৈরি পোশাক কারখানাগুলোতেও নানামুখী সংকট সৃষ্টি হয়েছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বুধবার পর্যন্ত 55টি মাদার ভেসেলের অবস্থান থাকলেও পণ্য খালাস করতে পারছে মাত্র 3টি জাহাজ, আর বাকি 52টি জাহাজকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যন্ত্রপাতি গুটিয়ে মূলত সাগর উত্তাল থাকার পাশাপাশি বহির্নোঙর এলাকায় বৃষ্টির মাত্রা বেশি হলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পণ্য খালাস বন্ধ রাখতে হয়। আর বর্তমানে লঘুচাপের কারণে সাগর যেমন উত্তাল রয়েছে, তেমনি বয়ে যাচ্ছে জোরো হাওয়া সহ তুমুল বৃষ্টি। যে মালামালগুলো বৃষ্টিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে
যেমন খাদ্যশস্য, সার, এই ধরনের পণ্য হ্যান্ডলিং করতে গেলে নষ্ট হয়ে যায়, যার কারণে এগুলোর কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। প্রতিটি মাদার ভেসেলকে আকৃতি ভেদে প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। প্রায় 55টার মতো জাহাজ আছে, তার মধ্যে থেকে 2-1টা জাহাজ যাদের হ্যাচ খুলতে হয় না, এই জাতীয় জাহাজের ছাড়া অন্য জাহাজে যেই তাদের কিন্তু ড্যামেজ কিন্তু 20 থেকে আপনার 30, 40, 50 হাজার, যেহেতু বড় বড় জাহাজগুলো আউটার অ্যাঙ্করেজে থাকে, তো ওই ক্যালকুলেশন করতে গেলে হিউজ ড্যামেজ আপনার ওদের প্রতিটা জাহাজের আসবে। এদিকে প্রবল বর্ষণের ফলে নগর জুড়ে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে তার থেকে বাদ যাচ্ছে না বন্দর কেন্দ্রিক প্রতিষ্ঠানগুলো। সমুদ্র উপকূলবর্তী বিভিন্ন স্থানে রাখা কন্টেনারগুলোতে পানি ঢুকে যাওয়ায় আমদানি রপ্তানি পণ্য নষ্ট হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। 3 দিনের টানা বৃষ্টিতে তৈরি পোশাক খাতকে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে জানান এই বিজিএমইএ নেতা। রাস্তাঘাট পানিতে ডুবানো, ফ্যাক্টরিতে পানি উঠে গেছে, তারপর হলো যে আইসিডিতে আপনার কন্টেনার যেগুলো আছে কন্টেনার পানির মধ্যে ঢুকে গেছে, সেখানে বিশাল একটা ক্ষতির সম্ভাবনা আছে, এখনো আমরা আইডেন্টিফাই করতে পারিনি। চট্টগ্রাম বন্দরের প্রধান জেটিতে জাহাজ বেড়া কিংবা কন্টেনার ওঠানামা অনেকটা স্বাভাবিক থাকলেও বৃষ্টির কারণে ডেলিভারিতে কিছুটা ধীরগতি রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বিপর্যস্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরও থাকছে। 17 বছর স্কুলে না গিয়েও সরকারি বেতন তুলছেন নড়াইলের শিক্ষক। প্রতিষ্ঠানের কারসাজিতে জালিয়াতির অভিযোগ, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস শিক্ষা কর্মকর্তার। চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত শিশু ইরা হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড দিলেন আদালত। একই সঙ্গে 2.5 লাখ টাকার অর্থদণ্ডও দেওয়া হয়। এদিকে ময়মনসিংহের ধোবাউড়ায় 5 বছরের শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় 25 দিনের মাথায় রায় দিলেন আদালত। এতে 3 আসামির মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিশু ইরা হত্যাকাণ্ডের 4 মাসের মাথায় রায় হলো। আসামি বাবু শেখের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। সেই সঙ্গে 2.5 লাখ টাকার অর্থদণ্ড দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। মামলার বিবরণী থেকে জানা যায়, গত 1 মার্চ সকালে চকলেট কিনে দেয়া ও বেড়াতে নেয়ার প্রলোভন দেখিয়ে প্রতিবেশী বাবু শেখ শিশু ইরামণিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে সীতাকুণ্ডের ইকো পার্ক এলাকায় পাহাড়ে নিয়ে ধর্ষণ ও ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয় শিশুটিকে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 3 মার্চ তার মৃত্যু হয়। ওই দিনই সীতাকুণ্ডের কুমিরা এলাকা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ। 11 জুন আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগ গঠনের পর মাত্র 10 কার্যদিবসে এ মামলার রায় দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত ফাঁসি দেওয়া হবে না, এতক্ষণ আমরা শান্তি নাই। বর্তমান যেটা রায় দিয়েছে এটা আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছি, বাদীপক্ষ সন্তুষ্ট করেছে। এদিকে ময়মনসিংহের দুবাউড়ায় 5 বছরের শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর নদে ফেলে হত্যার ঘটনায় 25 দিনের মাথায় রায় দেন আদালত। এতে আসামি আরিফ, রাকিব ও সাইমের মৃত্যুদণ্ডের আদেশ দেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্তা সরকার। এই সঙ্গে তাদের প্রত্যেককে 2 লাখ টাকা জরিমানাও করা হয়। এছাড়া অপ্রাপ্তবয়সী অপর আসামি মারুফের 10 বছরের কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মেজবাউদ্দিন আহমদ। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী। দ্রুত এ রায় কার্যকর চান তারা। আমরা অনেক খুশি, সরকারের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আমরা আরো খুশি হব যদি এই রায়টা আরো তাড়াতাড়ি কার্যকর করে। সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে, আমি সরকারের প্রতি আবেদন। আমরা এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট এবং এই ধরনের ঘটনা রাষ্ট্রের জন্য একটা দৃষ্টান্তমূলক ঘটনা। গত 14 জুন বিকেলে দোবাউড়ার শিশু নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণের পর কংস নদে ফেলে হত্যা করা হয়। পরদিন 15 জুন নিছামণির বাবা বাদী হয়ে দোবাউড়া থানায় মামলা করেন। ঘটনার তদন্ত শেষে মামলার মাত্র 9 দিনের মাথায় 23 জুন 4 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তারিফ রহমান, সময় সংবাদ। সিলেট সীমান্ত দিয়ে 7 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজেপির কড়া অবস্থানের মুখে তাদের চেষ্টা ব্যর্থ হয়। বিজেপির 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, ভোরে কোম্পানিগঞ্জের কালাইরাগ বিউপি সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ 7 জনকে পুশিনের চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাদের বাধা দেয় বিজেপি। এতে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এই ঘটনায় বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের চেষ্টা প্রতিরোধ সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
গত এক মাসে মেহেরপুর সীমান্ত দিয়ে 7 বার পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়। সীমান্ত সংলগ্ন ক্ষেতে পাটসহ উঁচু আকৃতির ফসল চাষের কারণে অবৈধ যাতায়াত বন্ধ করা যাচ্ছে না বলে জানায় এলাকাবাসী। তবে উঁচু ফসল চাষে নিরুৎসাহিত করতে ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিজিবি। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। সম্প্রতি মেহেরপুর সীমান্ত দিয়ে একাধিকবার বাংলাদেশে অবৈধভাবে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে তা ব্যর্থ হয়। তবে পুশইন অথবা যে কোনো অবৈধ পারাপারের সবচেয়ে বড় সাহায্য করছে সীমান্ত সংলগ্ন ক্ষেতের ফসল। কেননা বেশিরভাগ এলাকায় উঁচু আকৃতির ফসল চাষ হয়, যার অধিকাংশই পাট। এ কারণে একদিকে যেমন বাংলাদেশ থেকে ভারতের সীমান্ত ভালোভাবে দেখা যায় না, অন্যদিকে কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করলে তাকেও দেখা যায় না। ভারতের একচটিয়া পাট চাষ করার কারণে অত্যন্ত জঙ্গলই থাকে, এই জন্য সীমান্ত একটু ঝুঁকি থাকে। পাট না বুনে পটল করুক, ধান করুক, ছোট ক্ষেত করুক, কচু টচু করুক, এগুলো করলে আমাদের সুবিধা হবে, লোক দেখতে পাওয়া যাবে আসলে। সীমান্তবর্তী এলাকায় উঁচু ফসলের চাষ ঠেকাতে প্রণোদনা কার্যক্রম বৃদ্ধি করার পরিকল্পনার কথা বলছে কৃষি বিভাগ। বর্ডার এলাকায় যে সমস্ত কৃষক আছে তাদেরকে নিয়ে আলাদা করে গ্রুপ করে তাদেরকে আমরা উদ্বুদ্ধ করার কাজ করছি, যাতে তারা এই বর্ডার সীমানা এলাকায় 300 ফিটের মধ্যে 3 ফিটের অধিক কোনো ফসল আবাদ না করে। এই প্রবলেমটা সমাধান করার জন্য স্থানীয়দের যতভাবে উদ্বুদ্ধ করা যায় ওইটা আমরা করব। বিজিবির তথ্য মতে গত এক মাসে জেলার সীমান্ত দিয়ে 43 জনকে মোট 7 বার অবৈধ অনুপ্রবেশে বাধা দিয়েছে বিজিবি। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও এক শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত হয়েছে আরেক সন্তান। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী। ক্যাম্প 6-এর ইনচার্জ গাজী শরীফুল হাসান জানান, উখিয়ার কুতুমপালং রোহিঙ্গা ক্যাম্পে আতাসামুল হক ও তার স্ত্রী নূর শহীদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে ভোরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী নূর শহীদকে কুপিয়ে জখম করে। 6 ও 4 বছর বয়সী 2 সন্তান মাকে বাঁচাতে গেলে তাদেরও কুপিয়ে জখম করে। ঘটনাস্থলে মা ও এক শিশু সন্তানের মৃত্যু হয়। গুরুতর আহত অপর সন্তানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পালিয়েছে অভিযুক্ত স্বামী। ভাঙা সড়কে অটোরিকশায় ঝাঁকুনি লাগা নিয়ে যাত্রীর সঙ্গে মারামারি। এক পর্যায়ে যাত্রীর আঘাতেই প্রাণ হারায় কিশোর চালক। মানিকগঞ্জে অটোরিকশা চালক সাবিকুল ইসলাম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করছে পিবিআই। এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে মূল আসামি আসাদুজ্জামানকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার ঘটনা স্বীকার করেছে। পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। 30 জুন মানিকগঞ্জের সদর উপজেলার মিতরা এলাকা থেকে কিশোর চালক সাকিবুল ইসলামের অটোরিকশায় ওঠেন যাত্রী আসাদুজ্জামান। ভাঙা সড়কে ঝাঁকুনি লাগা নিয়ে সাকিবুলের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এক পর্যায়ে গাড়ি থেকে নামিয়ে কাদায় মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করে সাকিবুলকে। ঘটনার 10 দিন পর বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাকিবুল ইসলাম হত্যা মামলার রহস্য উন্মোচন করে পিবিআই। এ সময় পিবিআইয়ের পুলিশ সুপার জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোপন অনুসন্ধান এবং তথ্য প্রযুক্তির ব্যবহার করে 8 জুলাই সন্ধ্যায় সাভারের হেমায়েতপুর থেকে আসামি আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার ঘটনা স্বীকার করেছে। পিঠের উপরে কোনোইটা ঘাড়ের মধ্যে কোনোইটা দিয়ে চেপে ধরে আর হাত দিয়ে মাথা মাটির ভিতরে চেপে ধরে। তার মুখের ভিতরে যখন কাদা ঢুকে যায় সে আর চিৎকার করতে পারে না, মানে কথা বলতে পারে না, নিঃশ্বাসও নিতে পারে না। তখন আসলে সে ছটপট করে আস্তে আস্তে সে ওই ঘটনাস্থলে ওই সময় আসাদের সামনেই সে ওই সময় ছটপট করতে করতে মারা যায়। সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহতের অটোরিকশাটিও পুলিশ জব্দ করেছে। গালিগালাজ করার কারণেই ক্ষিপ্ত হয়ে হঠাৎ রাগান্বিত হয়ে আসলে কাজটা করে। তো পরিকল্পিত ছিল না, কিন্তু মানে হঠাৎ রাগান্বিত হয়েই সে আসলে এই ঘটনাটা ঘটিয়ে ফেলে। এদিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের। ও আজকে আমার দোকানে 2টা বছর যাবত থাকে। ও আবার যদি রক্তের কিছু না হয়, তারপরে অনেক ভালো একটা ছেলে ছিল। যে মাইরা হালাইছে ওর সূক্ষ্ম বিচার আমি চাই, খুনি সন্ত্রাসীর বিচার চাই, ফাঁসি চাই। 1 জুলাই মানিকগঞ্জের সিংগাইরের একটি পাটক্ষেত থেকে উদ্ধার করা হয় সাকিবুলের মরদেহ। 16 বছর বয়সী সাকিবুল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। সময় সংবাদ, মানিকগঞ্জ।
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আলমডাঙ্গা উপজেলার তমালতলা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় পলানের সঙ্গে প্রতিবেশী মজিবর ও আকবর সহ কয়েকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে প্রতিপক্ষের লোকজন পলানের উপর হামলা করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নাটোরে গরু চুরিতে বাধা দেওয়ায় চোরের ছুরিকাঘাতে স্বামী স্ত্রী আহত হয়েছেন। বুধবার রাত ৩টার দিকে মিঠুন নামের এক গরু চোর সদর উপজেলার চাঁদপুর নতুনপাড়া এলাকায় আব্দুল কাদেরের গোয়াল থেকে গরু চুরি করতে যায়। এ সময় গৃহকর্তা ও তার স্ত্রী আদরি টের পেয়ে প্রতিরোধের চেষ্টা করলে গরুচোর মিঠুন স্বামী স্ত্রী উভয়কে ছুরিকাঘাত করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে গরুচোরকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে আহত দম্পতিকে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ২৫ বছর ধরে স্টেশনকে নিজের ঘর বানিয়ে বেঁচেছিলেন বাক প্রতিবন্ধী বুবি। তবে নরসিংদীর মেথিকান্দা সেই স্টেশনে আর দেখা যাবে না সবার পরিচিত সেই মুখ। সঞ্চয়ের টাকা রক্ষা করতে গিয়ে দুর্বৃত্তদের শিকার হন তিনি। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বুবি। তার মৃত্যু ঘিরে শোক আর ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে বিচারের দাবি। মেথিকান্দা রেল স্টেশনের প্ল্যাটফর্মে আর দেখা যাবে না সেই নীরব মুখটিকে। প্রায় ২৫ বছর ধরে এই স্টেশনেই ছিল বাক প্রতিবন্ধী বুবির ঘর। এই প্ল্যাটফর্মে ছিল তার পৃথিবী। শৌচাগার পরিষ্কার করা, প্ল্যাটফর্ম ঝাড়ু দেওয়া আর মানুষের দেয়া বকশিসে চলত জীবন। অল্প অল্প করে জমানো প্রায় ৪০,০০০ টাকায় হয়ে উঠেছিল তার শেষ সম্বল। গত শনিবার গভীর রাতে সে সম্বল কেড়ে নিতে তার কক্ষে ঢুকে পড়ে দুর্বৃত্তরা। টাকা দিতে অস্বীকৃতি জানালে চলে নির্মম নির্যাতন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার দিবাগত রাতে নরসিংদীর সদর হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বুবির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বিচারের দাবি সর্বস্তরের মানুষের পক্ষ থেকে। স্টেশনের মধ্যে যে পরিচ্ছন্নতা কর্মী ছিলেন বয়স্ক বৃদ্ধা, তার উপর অমানসিক নির্যাতন করে তার যে সঞ্চিত অর্থ লুট করে নিয়ে যায় কে বা কাহারা, এবং তার এই আঘাতের পরে তিনি গতকালকে রাত্রে মারা যান। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। গলায় দাগ আছে, চোখের দুই পাশে দাগ আছে। তো এর মাধ্যমে বোঝা যায় যে ওনাকে দুষ্কৃতিকারীরা খুব ভালো নির্যাতন করেই ওনার টাকা পয়সা ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনার সাথে যারা জড়িত তদন্তের মাধ্যমে তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি এই নির্মম নির্যাতনের পরে উনি নিহত হয়েছেন, তার বিচার দাবি করছি। জিআরপি যে রেলওয়ে যে থানা বৈঠক আমার ওদেরকে ওসি সাহেব কালকে আসছিল, উনি এই বিষয়টা দেখছে এবং সরজমিনে এসে দেখছে কি উনি ব্যবস্থা নিতেছে। প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ বলছে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে। মামলা নিয়েছি, পিবিআই, র্যাব, তারপর অন্যান্য বাহিনী সবাই মানবিকভাবে দৃষ্টিতে দেখতেছে সবাই, এবং শর্ট টাইমে ইনশাল্লাহ একটা রিপোর্টের রেজাল্ট আসবে। বুধবার রাত 10টায় নরসিংদীর মেথিকান্দা রেল স্টেশনে তার জানাজা অনুষ্ঠিত হয়। রেল স্টেশনের পাশে তাকে দাফন করা হয়েছে। সময় সংবাদ, নরসিংদী। কিশোরগঞ্জের নিকলিতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে 7 বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা জানান, বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশুটি। তাকে খুঁজে না পেয়ে নিকলি থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বাবা। আজ সকালে বাড়ির পাশের হাওরের ডোবার পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে হাওরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। বাংলার সময় আরও থাকছে। সংরক্ষণের অভাবে হারাতে বসেছে খুলনার মুন্ডা সম্প্রদায়ের মাতৃভাষা। পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না থাকাই কারণ। ভাষা রক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ।
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে একের পর এক সফলতা। বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর 3 সদস্যের আত্মসমর্পণ। অস্ত্র ও গুলি জমা, জিম্মি এক জেলেকে মুক্তি। কোস্টগার্ড জানায় সকালে 2টি দেশীয় 1 নলা বন্দুক, একটি দেশীয় পাইপগান, 40 রাউন্ড তাজা কার্তুজ সহ কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলামের হাতে অস্ত্র জমা দেয় ডাকাত সদস্যরা। আত্মসমর্পণকারী ডাকাত আলামিন হোসেন বাগেরহাটের মোংলা, তৈবুর রহমান সাতক্ষীরার তালা ও মনিরুজ্জামান মামুন খুলনার কয়রার বাসিন্দা। তারা বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য হিসেবে দীর্ঘদিন সুন্দরবনে ডাকাতি সহ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল। এর আগে গেল 21 মে অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করে সুন্দরবনের আরেক কুখ্যাত ডাকাত দলের সর্দার ছোট সুমন সহ বাহিনীর 7 সদস্য। সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনী ও তার সহযোগী সহ মোট 7 জন সশস্ত্র আর অস্ত্র ও গোলাবারুদ সহ কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। বাংলাদেশ কোস্টগার্ডের ধারাবাহিক ও সফল অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় বিভিন্ন দস্যু বাহিনী বর্তমানে ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। 17 বছর না এসেও সরকারি বেতনের প্রায় অর্ধ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে নড়াইলের কালিয়া উপজেলার দত্ত প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে শিক্ষকদের কারসাজিতেই সরকারি টাকা উত্তোলন করেন পীযূষ কান্তি ঘোষ। আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তার। তালাবদ্ধ কম্পিউটার ল্যাব, নেই বিষয়ভিত্তিক কোনো শিক্ষক। বঞ্চিত নড়াইলের কালিয়া উপজেলার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। কিন্তু বিস্ময়কর বিষয় হলো এই বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক পদে থাকা পীযূষ কান্তি ঘোষ টানা 17 বছর বিদ্যালয়ে না এসেও সরকারি বেতন ভাতা পেয়েছেন নিয়মিত। 2006 সালে বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক হিসেবে যোগ দেন পীযূষ কান্তি ঘোষ। অভিযোগ 2009 সালের পর আর বিদ্যালয়ে আসেননি, অথচ এমপিওভুক্ত শিক্ষক হিসেবে 17 বছর ধরে সরকারি বেতন ভাতার প্রায় অর্ধ কোটি টাকা তার ব্যাংক হিসাবে জমা হয়েছে। 2006 সালে ঢুকছিলাম, ঢোকার পরে 3 বছর থাকার পরে জানলাম যে ওখানে ওই মহিলা কোটা না থাকার কারণে বেতন হবে না। তখন আমি 9 সালের থেকে অনেক চলে আসছি। শিক্ষক পীযূষ কান্তি ঘোষের ব্যাংক হিসাবে সূত্র ধরে অনুসন্ধানে নামে সময় সংবাদ। পীযূষ কান্তির বেতন উত্তোলনের কাণ্ডে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার বসু, পরবর্তীকালে অনন্ত কুমার বিশ্বাস, তুষার কান্তি ঘোষ, গোলকচন্দ্র বিশ্বাসের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যায়। বর্তমানে প্রধান শিক্ষক ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায় চাপাচ্ছেন একে অপরের বিরুদ্ধে। ইএফটিতে যখন বেতন চালু হয় তারটা আমি হার্ড কপিতে করে নাই, এবং অন্য মাধ্যম দিয়ে হয়তো আমাদের প্রধান শিক্ষক অন্য কারো মাধ্যম দিয়ে পাসওয়ার্ড যেভাবে নিয়ে হয়তো তিনি ঢোকান না, তাহলে এখানে দায়ভার তো আপনার, আমার উপর। হ্যাঁ, এই গোলকচন্দ্র বিশ্বাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থেকে উনি আবার বেতন 24 নভেম্বরের 24 থেকে 24 সালের নভেম্বর থেকে উনি আবার এই বেতন চালু করেন। এই যে তার প্রপার ডকুমেন্টস, এবং উনি পরপর 3 তাকে আবার সাময়িক সাসপেন্ড করায়ও এই বেতন উনি ঢুকায় যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় আমি এসে তার বেতন 3 মাস ঢুকাইছি। এদিকে অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা কর্মকর্তা। ঘটনা কিছুটা সত্যতা পেয়েছে, আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানিয়েছে এবং আশা করি প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে। সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই টাকাগুলো উত্তোলিত হয়েছে। তো আমি আশা করব যে খুব দ্রুত এই তদন্ত কমিটি করে যে ব্যবস্থাটি হয় সেটি আমি ব্যবস্থা নেব। 1984 সালে প্রতিষ্ঠিত দত্ত মাধ্যমিক বিদ্যালয়টি পরের বছরই এমপিওভুক্ত হয়। বর্তমানে এখানে প্রায় 401 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। সময় সংবাদ, নড়াইল। সাতক্ষীরার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ দশায় ভোগান্তির শেষ নেই শিক্ষার্থীদের। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবনের বাইরে খোলা আকাশে অস্থায়ীভাবে বেঞ্চ বসিয়ে চলছে পাঠদান। দ্রুত সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থী ও শিক্ষকদের। বিদ্যালয়ের বিভিন্ন অংশে ফাটল, খসে পড়েছে পলেস্তরা।
সাতক্ষীরা তালা উপজেলার গুরন গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা। পিলারের বড় ধরনের ফাটল দেখা দেওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত 1.5 মাসে অন্তত 3 বার প্লাস্টার খসে পড়ে 2 শিক্ষার্থী আহত হয়েছে। এরপর থেকে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ঢুকতে চায় না। বাধ্য হয়ে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ভবনটি খসে খসে পড়ছে, এর জন্য আমরা বাইরে গাছগাছালির নিচে ক্লাস করছি। আর বর্ষা হলে আমরা ক্লাস করতে পারি না আর আমাদের স্কুল বন্ধ হয়ে যায়। তবে সেখানেও রয়েছে বিপত্তি। রোদ বৃষ্টিতে ব্যাহত হয় পাঠদান কার্যক্রম। প্রচন্ড গরমে রোদ বৃষ্টিতে এখানে ক্লাস নেওয়া খুব একটা সংকটময়। আমরা আমাদের পাঠদান যথাযথ করতে পারছি না। আগে আমাদের একটা অস্থায়ী ভবন, তারপরে সঙ্গে সঙ্গে একটা স্থায়ী ভবন দ্রুত নির্মাণে আমরা এই শিক্ষা বান্ধব সরকারের কাছে আমরা আবেদন করছি। বিদ্যালয়টি দ্রুত সংস্কারের জন্য শিক্ষা অধিদপ্তর ও মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্থানীয় কর্মকর্তা। ডিবি 5 থেকে হয়তো এখানে নতুন ভবন হবে, আর আপাতত এডুকেশন ইন এমার্জেন্সি খাত থেকে বরাদ্দ পেলে সেখানে আমরা অস্থায়ী একটি গৃহ নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। জেলা শিক্ষা অফিসের তথ্য মতে সাতক্ষীরায় 1095টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 308টি জরাজীর্ণ। এর মধ্যে 50টি ভবন পাঠদানের অযোগ্য। সময় সংবাদ, সাতক্ষীরা। বাসাবাড়ি থেকে সংগ্রহ করা আবর্জনা ফেলা হচ্ছে সড়কের পাশে। এমন বর্জ্য অব্যবস্থাপনায় ভোগান্তিতে কুষ্টিয়া পৌরসভার বাসিন্দারা। দুর্গন্ধের পাশাপাশি ছড়াচ্ছে বিভিন্ন রোগ জীবাণু। এতে ক্ষুব্ধ পৌরবাসী। দুর্গন্ধে অনেক সড়কে নাক ঢেকে চলতে হয় পথচারীদের। কুষ্টিয়া পৌরসভায় নেই বর্জ্য ব্যবস্থাপনা। পৌরবাসীর অভিযোগ, বাসাবাড়ি থেকে সংগৃহীত আবর্জনা ফেলা হয় সড়কের পাশে। দুর্গন্ধের পাশাপাশি সেসব স্থান থেকে ছড়াচ্ছে বিভিন্ন রোগের জীবাণু ও কীটপতঙ্গ। এতে জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। এতে ক্ষুব্ধ বাসিন্দারা। পৌরসভার যে রাস্তাতে যত্র ময়লা পড়ে থাকে, এই ময়লা পচা আবর্জনা গন্ধ হয়। অনেক বাড়ির থেকে ময়লা ফেলে এবং এটা একটা ডাস্টবিনের মতো অবস্থা। গাড়িগুলো এসে এই ময়লাগুলো তুলে নিয়ে যেত, তারাও ঠিক মতো আসে না, যার কারণে এইগুলো পচে দুর্গন্ধ সৃষ্টি হয়। যদি তাদের ট্রলি গাড়ি এই সমস্ত জায়গায় রাত্রে এসে স্থাপন করে দেয়, সকালবেলা সেই গাড়িগুলো টেনে নিয়ে চলে গেলে পরে এই বর্জ্য একবারে অপসারণ হয়ে চলে যেতে পারে। বিভিন্ন ধরনের রোগ জীবাণু, তাছাড়া মশা মাছি এগুলো সৃষ্টি হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, পৌরবাসীর আপত্তির কারণে শহরের বিভিন্ন সেকেন্ডারি ডাম্পিং আবর্জনা জমা করা যাচ্ছে না। তবে শীঘ্রই বর্জ্য ব্যবস্থাপনার পরিবর্তন আনার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। এসটিএস না থাকার কারণে আমাদের ময়লাগুলো এখন পৌরসভা চত্বরের ভিতরে আমরা ফেলছি। পৌরসভা চত্বরের ভিতর ফেলি, সেখান থেকে এই ভাগাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা অবহিত এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টা চালানোর ফলশ্রুতিতে আশা করি হয়তো কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো ফল পাবো। আমাদের যে ভ্যানগুলোর অর্ডার দেওয়া হয়েছে সেটাও টেন্ডার প্রক্রিয়াধীন, হয়তো 1-2 মাসের ভিতরে পেয়ে যাব। এই পেয়ে গেলে অবস্থার কিছুটা উন্নতি হবে বলে আশা করি। কর্তৃপক্ষের তথ্য মতে কুষ্টিয়া পৌরসভায় প্রতিদিন প্রায় 50 টন বর্জ্য ডাম্পিং করা হয়। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। দেখছেন বাংলার সময়। মানসম্মত পোনা ও খাবারের সংকট, খরা ও অতিবৃষ্টির ক্ষতি, লবণ পানির সংকট, প্রশিক্ষণের অভাব সহ নানা কারণে চিংড়ি উৎপাদনে ঘুরে দাঁড়াতে পারছেন না খুলনা অঞ্চল। নানা পদক্ষেপের পরেও গত কয়েক বছরের ধারাবাহিকতায় সবশেষ অর্থ বছরেও বাড়েনি গলদা ও বাগদা চিংড়ির উৎপাদন। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে সরকারি উদ্যোগ জরুরি। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার বটিয়াঘাটা উপজেলায় মৌসুম শুরুতে ঘের প্রস্তুত করতে ব্যস্ত চিংড়ি চাষিরা। আগের মৌসুমে লোকসানের পরেও নানা শঙ্কা নিয়ে এবারও চিংড়ির নতুন মৌসুম শুরু করছেন চাষিরা। তবে বছর শেষে হাসি থাকছে না তাদের মুখে। খুলনা অঞ্চলে ক্রমেই কমছে বাগদা ও গলদার উৎপাদন, কমছে চাষি ও ঘেরের সংখ্যাও। মৎস্য অধিদপ্তর জানায়, সবশেষ অর্থ বছরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় 1,15,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদন হয়েছে, যা আগের অর্থ বছরের তুলনায় কম। চাষিদের অভিযোগ, ভাইরাস মুক্ত পোনা না পাওয়া, খরা ও অতিবৃষ্টির ক্ষতি, লবণ পানির সংকট, প্রশিক্ষণের অভাব ও ব্যাংক সহায়তার ঘাটতি সহ নানা কারণে উৎপাদন কমছে। ফলে আর্থিক ক্ষতিতে আগ্রহ হারাচ্ছেন অনেকে। অতিরিক্ত খরার কারণে আমাদের যা পানি পাচ্ছি সব প্রচন্ড হিট হয়ে যাচ্ছে। হিট হওয়ার পরে আমাদের মাছগুলো মারা যাচ্ছে। পর্যাপ্ত পোনা পাই না, পর্যাপ্ত আপনার খাদ্য পাই না, মাছের চেয়ে খাবারের দাম বেশি। সরকার আমাদের সহায়তা করে, তাহলে আমাদের
উপকৃতটা বেশি হব। উৎপাদন কমলেও রফতানি কিছুটা বেড়েছে এ খাতে। গেল অর্থ বছরে চিংড়ি রফতানি হয়েছে 35,970 মেট্রিক টন, যা আগের অর্থ বছরের তুলনায় 1,000 মেট্রিক টন বেশি। সরকারি উদ্যোগ না হলে দীর্ঘমেয়াদে এটি ধরে রাখা কঠিন বলছেন সংশ্লিষ্টরা। চিংড়ি বাজারের 80% দখল করে আছে এবং এই বাজারের সাইজটাও অনেক বড়। এটা প্রায় $82 বিলিয়ন এবং প্রত্যেক বছর গ্রোথ হচ্ছে 8 থেকে 9%। আমরা কিন্তু এই বাজারটা মিস করছি। মৎস্য অধিদপ্তর বলছে উৎপাদন বৃদ্ধি সহ চাষিদের প্রশিক্ষণ ও ঘেরের মান উন্নয়নে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা বাস্তবায়ন হলে চিংড়ির উৎপাদন বৃদ্ধি পাবে অনেকটা। উন্নয়ন সম্পর্কিত যে প্রকল্প সেটি যদি অনুমোদিত হয় তাহলে এই অঞ্চলের চিংড়ি চাষিরা পর্যাপ্ত প্রশিক্ষণ পাবে। সবশেষ অর্থ বছরে এই অঞ্চল থেকে চিংড়ি রফতানিতে আয় হয়েছে 300 কোটি টাকা, যা আগের অর্থ বছরের তুলনায় কিছুটা কম। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। মিথ্যা ঘোষণায় বেনাপোল বন্দরে আমদানি করা 3,675 কেজি ওজনের ভায়াগ্রার চালান জব্দ করা হয়েছে। গত 15 মার্চ আমদানিকারক আরাফাত এন্টারপ্রাইজ ভারত থেকে কোয়ার্টার্স পাউডার ঘোষণা দিয়ে 16 টন পণ্য আমদানি করে। চালানটি বন্দর থেকে খালাসের চেষ্টা করছিলেন C&F হায়দার অ্যান্ড সন্স। সম্প্রতি ল্যাবে পরীক্ষা করে চালানটিতে 13 প্রকারের কেমিক্যাল পাওয়া যায়। এর মধ্যে 3,675 কেজি ভায়াগ্রা রয়েছে। এর আগেও 2019 সালে বন্দরটিতে 2,638 কেজি ওজনের আরেকটি ভায়াগ্রার চালান জব্দ করা হয়েছিল, যা এখন বন্দরেই সংরক্ষণ করা আছে। দেখছেন বাংলার সময়। সংরক্ষণের অভাবে হারাতে বসেছে খুলনার উপকূলীয় এলাকায় বসবাসরত মুন্ডা সম্প্রদায়ের মাতৃভাষা। লিখিত বা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত না থাকায় শিশুরা শিখতেও পারছে না। ভাষা রক্ষায় আলাদা শিক্ষা ব্যবস্থা গ্রহণ সহ দ্রুত সংরক্ষণের উদ্যোগ না নিলে মুন্ডাদের নিজস্ব ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। মায়ের ভাষা বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব সত্তার অবিচ্ছেদ্য অংশ। আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীরও রয়েছে স্বতন্ত্র ভাষা। তেমনি খুলনার উপকূলীয় এলাকায় বসবাসরত মুন্ডা জনগোষ্ঠীর ভাষা মুন্ডারি। তবে স্থানীয়দের কাছে কোনো লিখিত রূপ না থাকায় হারিয়ে গেছে বর্ণমালা। মুখে মুখে প্রচলিত কথ্য ভাষাও এখন বিলুপ্তির পথে। খুলনার কয়রা উপজেলার 3টি ইউনিয়নের কয়েকটি গ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠী মুন্ডা সম্প্রদায়ের হাজার খানেক মানুষের বাস। এসব এলাকার বাসিন্দারা বলছেন সংরক্ষণের অভাবে হারাতে বসেছে তাদের মাতৃভাষা। অলিখিত এবং বিদ্যালয়ে সুযোগ না থাকায় শিশুরা শিখতেও পারছে না এ ভাষা। তাই ভাষা রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ সহ পাঠ্যপুস্তক প্রণয়নের দাবি তাদের। ভাষা সংরক্ষণের উদ্যোগ গ্রহণ জরুরি বলছেন মুন্ডারি শিশুদের হাতেখড়ি দেওয়া শিক্ষকরাও। আমাদের যে বাচ্চারা এরা কিন্তু বাংলা ভাষায় শিখতেছে, আমাদের ভাষাটা হারিয়ে যাচ্ছে। আমাদের ভাষা আছে কিন্তু ভাষা এখন পরিস্থিতি এটা ভুলেই গেছে সবাই। আমাদের ভাষায় কোনো বই নেই, আমরা লিখতেও পারি না, পড়তেও পারি না। আমাদের বাংলা ভাষা যাদের লিখিত আছে কখনো হারাচ্ছে না, কিন্তু এদের ভাষাটা আস্তে আস্তে হারিয়ে যাবে। এই ভাষা থাকবে না, একসময় বিলীন হয়ে যাবে। সম্প্রতি খুলনায় দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকা পরিদর্শন করে সরকারের একটি প্রতিনিধি দল। এই সময় মুন্ডা সম্প্রদায় ভাষা রক্ষার দাবি জানান তাদের কাছেও। আমিও তাদের এই দাবিটা আমার নিজেরও দাবি, এবং কিভাবে এটাকে ফর্মুলেট করা যায় সেটা করার জন্য আমি ব্যক্তিগতভাবে কাজ করব। অস্ট্রো এশীয় ভাষার অন্তর্ভুক্ত মুন্ডারি ভাষাকে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বিপন্ন তালিকাভুক্ত ভাষা হিসেবে চিহ্নিত করেছে। একটা কোনো হানিকে ভাষাও হেরায় যাতে আর हमने জিনিসপত্র কোনো নি পাইলা। মুন্ডা সম্প্রদায়ের এই বাসিন্দারা বলছিলেন তাদের দুঃখের কথা। এমনকি তাদের সবচেয়ে বড় আফসোসের জায়গা, মাতৃ যে ভাষা তাদের ছিল সেই ভাষাটিও লিখিত না থাকার কারণে হারিয়ে যেতে বসেছে। মুন্ডা সম্প্রদায়ের দাবি যে কোনো মূল্যে যেন রক্ষা করা হয় তাদের মায়ের ভাষা। খুলনার কয়রা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বৃষ্টির ঢলে বিপর্যস্ত দক্ষিণ পূর্বাঞ্চল। বান্দরবান কক্সবাজারে পাহাড় ধসে আরও 7 জনের মৃত্যু। চট্টগ্রামে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে, ফসলেরও ব্যাপক ক্ষতি। সিলেট সীমান্তে 7 জনকে পুষিনের চেষ্টা রুখে দিল বিজিবি। ফিরে নিতে বাধ্য হয় বিএসএফ। মেহেরপুরে 1 মাসে 7 বার ঠেলে পাঠানোর চেষ্টা ভারতের। সতর্ক অবস্থানে গ্রামবাসী। এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড। ময়মনসিংহে 5 বছরের নিছা মনিকে ধর্ষণ ও হত্যার 25 দিন পর 3 জনের ফাঁসির আদেশ।
এই ছিল বাংলার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন সন্ধ্যার সময়, সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ তাজমিনা। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।